স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনের ভোট গ্রহণ প্রায় শেষ। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। কিছু কিছু রাজ্যে ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে, সেখান থেকে ফলাফলও আসতে শুরু করেছে। এ পর্যন্ত প্রাপ্ত ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন 11টি আর জো বাইডেন পেয়েছেন 3টি। এবার মোট ভোট অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ 10 কোটির বেশি মানুষ তাদের আগাম রায় দিয়েছেন। অতীতে কখনো ভোট গ্রহণে মার্কিনীদের এত উৎসাহ দেখা যায়নি বলে বলছেন বিশেষজ্ঞরা। তবে কোনো কোনো রাজ্যে ভোট গণনা ও ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে। আগামী 6 নভেম্বর পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশের দিন গড়াতে পারে, কারণ ডাকযোগে পাঠানো ভোটের ফলাফল প্রকাশে দেরি হতে পারে। তবে গণনায় বিলম্বের কারণে ভোট কারচুপির কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। I voted for Biden this year. I usually consider myself more conservative, but I think this time around I've definitely had to take a step back and I voted for Trump. And I didn't vote for Trump last time, but I felt cornered into it this time because of the way our nation is right now. And one of the questions I asked one of the ladies that we were in line with was, does that room look like it's big enough to fit 25 people in it safely under these conditions? Well, I think going out in public at any point, I'm concerned about COVID, but everyone kept their distance and it felt safe and fine, yeah. নির্বাচনে এই পর্যায়ে এসেও জয়ের বিকল্প ভাবতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার ভোট চলাকালে ভার্জিনিয়ার দলের ক্যাম্পেইন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এই ভাবনার কথা জানান তিনি। সেই সঙ্গে কর্মী সমর্থকদের চাঙ্গা থাকার পরামর্শ দেন ট্রাম্প। এদিকে ভোটের দিন যুক্তরাষ্ট্রকে লাল বা নীল জোনে ভাগাভাগি করতে অনীহা প্রকাশ করেছেন জো বাইডেন। নির্বাচন চলাকালে ফিলাডেলফিয়ায় দলের প্রচারণা বুথ পরিদর্শনে গেলে এই প্রতিক্রিয়া জানান তিনি। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণার মতো ভোটের দিনও ব্যস্ত সময় পার করছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। হাতি গাধার লড়াইয়ের এই দিনটির শুরুতে মঙ্গলবার নিজের পৈতৃক ভূমি ডেলোয়ারে সময় কাটান জো বাইডেন। সকালে তিনি উইলমিংটন সেন্ট জোসেফ চার্চে প্রার্থনা করেন। এরপরে বাইডেন ব্যস্ত হয়ে পড়েন নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে। ফিলাডেলফিয়ায় নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি দলের প্রচারণা বুথে গিয়ে কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার চেষ্টা করেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রকে কোনো নির্দিষ্ট জোনে ভাগ করতে অনীহা প্রকাশ করেন। আমি কোনো রেড বা ব্লু জোনে বিশ্বাস করি না। আমার কাছে দেশ মানে ইউনাইটেড স্টেট। আপনারা জানেন 34% ভোটারই নারী, তাই তাদের ভোট দিয়ে দলের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালো এবং সন্তোষজনক উল্লেখ করে সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভার্জিনিয়ায় ক্যাম্পেইন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। পরাজয় মেনে নিয়ে স্পিচ দেওয়ার চিন্তা আমার মাথায় নেই। আশা করছি ভালো কিছুই হবে। জয় যেমন সহজ, পরাজয় মেনে নেওয়া ততটাই কঠিন। তবে 70 ঊর্ধ্ব এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি, এই বিষয়ের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতার সম্ভাবনা নিয়ে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ভোটের দিন পর্যন্ত বলে আসছেন জয় ছাড়া আর কিছু ভাবছেন না তিনি। আর বাইডেন বলছেন এমন কিছু হলে ছেড়ে কথা বলবেন না তিনিও। প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত দুই প্রার্থী। আসমাতুলি, নিউজ 24। মার্কিন নির্বাচনে এবার সুইং স্টেটগুলোকে জয়ের নির্ধারক হিসেবে ধরা হলেও দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মিশিগানে ভোটিং প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলার নালিশ করেছেন অনেকে। নর্থ ক্যারোলাইনায় ঘণ্টাখানিক দেরিতে ভোট শুরুর তথ্যও রয়েছে কয়েকটি স্টেটে এরকম আরও নানান অভিযোগ। এদিকে মার্কিন নির্বাচন নিয়ে চীনা গণমাধ্যম বলছে ভয়াবহ স্বাস্থ্য সংকট, বিশৃঙ্খলা এবং অশান্তি বিরাজমান গণতান্ত্রিক দেশের চেয়ে চীনের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ঢের ভালো। আসমাতুলের ডেস্ক রিপোর্ট।
শেষ দিনটিও সুইং স্টেটগুলোতে চষে বেরিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। কারণ এই রাজ্যগুলোর ইলেকটোরাল ভোটেই মূলত প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণ করবে। তাই দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রার্থী জয়ী হতে মরিয়া। To strongly protect your state's energy and fracking industry. তবে ভোটের দিন এই স্টেটগুলোয় কিছু অনিয়মের অভিযোগ মিলেছে। বলা হচ্ছে মিশিগানে ভোটিং কার্যক্রম চলছে অত্যন্ত ধীরগতিতে। নর্থ ক্যারোলাইনায় পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট দেরিতে ভোট শুরু হওয়ার অভিযোগ রয়েছে। পেনসিলভেনিয়ায় মেলে পাঠানো ভোট পৌঁছাতে বিলম্ব হওয়া সহ নানা শঙ্কা ও অভিযোগ রয়েছে নির্বাচন ভোটিং নিয়ে। এছাড়া জর্জিয়া, উইসকনসিন সহ কয়েকটি স্টেটে রয়েছে এরকম আরও নানা অভিযোগ। মার্কিন নির্বাচন ঘিরে দেশটির পুরো সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেছে চীন। চীনা গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র বহাল থাকলেও চরম অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশটিতে নেই সঠিক স্বাস্থ্যনীতিও। এ কারণে মহামারীর প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং প্রায় ২.৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এখানেই শেষ নয়। চীনের দাবি এমন অস্থিরতার চেয়ে তাদের দেশের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থায় বেশি শান্তিময়, সমৃদ্ধির এবং উন্নত ও সহজ স্বাস্থ্যনীতির। আসমাতুলি, নিউজ 24। দর্শক, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৯টি টাইম জোনে ভোট অনুষ্ঠিত হয়। অনেক রাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, আসতে শুরু করেছে ফলাফলের সবশেষ অবস্থা জানাতে স্টুডিওর অপর প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছ থেকে? এরই মধ্যে তো ফলাফল আসতে শুরু করেছে, কে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত? সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজল, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন চলছে, ভোট গ্রহণ। কিছু কিছু অঙ্গরাজ্য থেকে বুথ ফেরত জরিপের পাশাপাশি আসতে শুরু করেছে ইলেকটোরাল কলেজের ফলাফলও। তো সেই জায়গা থেকে আসলে আমরা জানি যে মার্কিন নির্বাচনের নিয়ম অনুযায়ী যে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে বিজয়ী হতে কিন্তু অবশ্যই আপনাকে ২৭০টি বা তার বেশি পেতে হবে। আর এরই মধ্যে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬টি ইলেকটোরাল ভোট, আর অন্যদিকে ডেমোক্রেট নেতা জো বাইডেন পেয়েছেন ৪৪টি। অর্থাৎ সর্বশেষ তথ্য মতে ট্রাম্প এগিয়ে রয়েছেন। তো এই জায়গা থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গ্রহণের সময়সীমা শেষ হতে চলেছে। ভোট থেকে রাত ৯টা পর্যন্ত ছিল এই ভোট গ্রহণের সময়। একটি বিষয় যে ভারমন্ট, নিউ ইয়র্ক, ইলিনয়, মিশিগান এবং ডেলাওয়্যার, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডার মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটের বুথ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে বেশিরভাগ সুইং স্টেটের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। অর্থাৎ যেখান থেকে এই নির্বাচনের ভাগ্য নির্ধারিত হবে সেসব দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত বুথ ফেরত কোনো রেজাল্ট আমাদের হাতে যদিও আসেনি, তবে এ পর্যন্ত মোট কাস্টিং ভোটে অনেক স্টেটে ২০১৬ এর চেয়ে অনেক বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি এবার রেকর্ড সংখ্যক প্রায় ১০ কোটি আগাম ভোট পড়ায় ভোটের দিন কেন্দ্রগুলোতে খুব একটা ভিড়ও দেখা যায়নি। মূলত এই প্রভাবটি পড়েছে আসলে করোনা মহামারীর কারণেই। কারণ এই ভয়াবহ যে মহামারী, সেই মহামারীর কারণে এই ভোটের ব্যবস্থা কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে মোট ভোটারের সংখ্যা প্রায় ২৪ কোটি, যেখানে নিবন্ধিত ভোটার প্রায় ১৯ কোটি। তো ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে বেশ কয়েকদিন। এই সময় আসলে ৬ নভেম্বর পর্যন্ত গড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে অনেক ক্ষেত্রেই। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর পার্থ ব্যানার্জি। ডক্টর পার্থ ব্যানার্জি, আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে। আপনার কাছে আসলে যেটি জানতে চাইবো যে অনেকগুলো অঙ্গরাজ্যে কিন্তু ভোট যেই শেষ হয়ে গেছে, তো এরই মধ্যে ফলাফলও আসতে শুরু করেছে। কি মনে হচ্ছে আসলে হোয়াইট হাউসের যে চাবিকাঠি সেটি আসলে কার হাতে যেতে পারে, জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প? কি মনে করছেন আমেরিকাবাসী? হ্যাঁ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখনো পর্যন্ত আসলে আমি আপনাদের রিপোর্ট শুনতে শুনতে নিউ ইয়র্ক টাইমসের পাতায় একবার চোখ বুলাচ্ছিলাম। সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ইলেকটোরাল কলেজের ভোটে জো বাইডেন ৮৫টা ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং ট্রাম্প এখনো পর্যন্ত পেয়েছেন ৫৫। সুতরাং এটা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি। এর মধ্যে যেগুলো প্রত্যাশিতভাবেই দক্ষিণের রাজ্যগুলো যেমন ওকলাহোমা, মিসিসিপি, আলাবামা, টেনেসি, কেনটাকি, এছাড়া পশ্চিম ভার্জিনিয়া এবং দক্ষিণ ক্যারোলাইনা,
এগুলোতে সব ট্রাম্প জিতেছেন। আর এছাড়া এই যেগুলো সেগুলো প্রত্যাশিতভাবেই ইলিনয়, নিউ জার্সি, তারপরে ভারমন্ট, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার এবং এর সঙ্গে ভার্জিনিয়া, এগুলো কিন্তু বাইডেন এখনো পর্যন্ত জিতেছেন তাদের নিউ ইয়র্ক টাইমসের প্রজেকশন অনুযায়ী। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বাইডেন এগিয়ে আছেন। এছাড়া তাদের যে জরিপ, তারা ইলেকশনের পরবর্তী যে তারা জরিপ করেছেন তাতে তারা বলছেন তাদের হিসেব মতো যে ফ্লোরিডাতে ট্রাম্পের জেতার সম্ভাবনা বেশি, আর এদিকে নর্থ ক্যারোলাইনা, যেটা একটা ট্রেডিশনাল রিপাবলিকান শক্ত ঘাঁটি, সেখানে তারা বলছেন যে বাইডেনের জেতার সম্ভাবনা বেশি। তো এই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে। এর মধ্যে অন্য যে সমস্ত এই প্রাগৈতিহাসিক যে ভোটিং পদ্ধতি, তাতে এই যে ইলেকটোরাল কলেজের যে ব্যবস্থা, তাতে এই কয়েকটা রাজ্য যেমন পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, এই বিশেষ করে এই রাজ্যগুলোতে কি রেজাল্ট আসে, কি ফল আমরা দেখতে পাই, তার উপরেই ভোটের সামগ্রিক এবং চূড়ান্ত ফলাফল নির্ভর করবে। পার্থ ব্যানার্জি, আপনার কাছে আমি আরেকটু জানতে চাইবো যে ঠিক করোনা মহামারীর কতটুকু প্রভাব পড়তে পারে বলে মনে করছেন এই ভোটকে ঘিরে? নিঃসন্দেহে প্রভাব পড়েছে, কিন্তু আসলে ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা? ফলাফলে প্রভাব তো পড়া উচিত, কারণ যে সমস্ত জায়গাতে গরিব মানুষরা আছেন, আমেরিকাতে যে চরম দারিদ্র, নিঃসীম অসহায়তা, অবসাদ, এসবের কারণে বহু মানুষ তারা এই করোনা ভাইরাসের শিকার হয়েছেন। আমেরিকাতে কোনো জাতীয় স্বাস্থ্যনীতি নেই। উন্নত দেশগুলোর মধ্যে স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, পরিবহনের দিক থেকে, পরিবেশের দিক থেকে, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের দিক থেকে আমেরিকা সবচাইতে পিছনে পড়ে আছে, যে কথা কেউ জানে না। সুতরাং গরিব মানুষরাই তার শিকার হয়েছেন, কৃষ্ণাঙ্গরা, গরিব ইমিগ্রেন্টরা। আমাদের এখানে আমি বাংলাদেশি বাঙালিদের সঙ্গে ওঠা বসা করি, ওতপ্রোতভাবে কাজ করি, বহু বছর ধরে কাজ করছি। আমাদের এখানে বহু মানুষ করোনা ভাইরাসের শিকার হয়েছেন। এছাড়া যারা বয়স্ক মানুষ, যারা 70-80, এবং আমেরিকাতে তো আয়ু অনেক বেশি, 90-95 পর্যন্ত মানুষ, বহু মানুষ বেঁচে থাকে। এই যে এইজ গ্রুপটা, এই এইজ গ্রুপের মানুষরা করোনা ভাইরাসের শিকার হয়েছেন খুব বেশি। সুতরাং তাদের যে ক্রোধ বা তাদের যে হতাশা, তাদের যে দুঃখ কষ্ট, তার প্রভাব এই ভোটের উপর অনেকটাই পড়বে বলে আমার মনে হয়। একটু জানান যে ঠিক আসলে আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনের মাধ্যমে শুনছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে জয়টা আসলে যত সহজ, পরাজয়টা মেনে নেওয়া ঠিক ততই কঠিন। অন্যদিকে জো বাইডেন কিন্তু জানিয়েছেন যে আসলে সেরকম কোনো কিছু হলে তিনিও ছাড় দিয়ে কথা বলবেন না। তো আসলে এই ভোট পরবর্তী কোনো সহিংসতার আশঙ্কা করছেন কিনা, কি মনে হচ্ছে অবস্থা দেখে? হ্যাঁ, এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প একবারও বলেননি যে তিনি যদি নির্বাচনে হেরে যান তাহলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, যেটা একটা ভীষণ কঠিন এবং ভয়াবহ একটা অবস্থান। এবং কোনো প্রেসিডেন্টকে, আমি আজকে আমেরিকাতে 35 বছর আছি, আমি রোনাল্ড রেগানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার সময় থেকে আজ পর্যন্ত আমেরিকাতে আমি আছি। বহু নির্বাচন আমি দেখেছি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে নেমে লড়াই করেছি বহু বছর ধরে। আর শ্রমিকদের মধ্যে আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। আমি একজন, আমার পেশাই হচ্ছে শ্রমিক ইউনিয়নের শিক্ষকতা করা, তাদের মধ্যে আমি কাজ করেছি। আমি রাজনীতির সঙ্গে একেবারে সরাসরিভাবে যুক্ত। আমি কখনো কোনো প্রেসিডেন্টকে এই ধরনের একেবারে একটা এমন কোনো কথা বলতে শুনিনি যাতে একটা সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে মনে হয়। এই প্রথম আমি দেখছি যে ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের কথাবার্তা বলতে। সুতরাং তিনি যদি নির্বাচনে হারেন এবং তারপরে তিনি যদি নানান রকম কৌশল করে কোর্টের সাহায্যে বা রাস্তায় তার শ্বেতাঙ্গ আধিপত্যবাদী, যাদেরকে হোয়াইট সুপ্রিমাসিস্ট যে সমস্ত ধর্মান্ধ উগ্র জঙ্গি গ্রুপগুলো আছে, তাদেরকে যদি তিনি রাস্তায় নামিয়ে দেন, তাহলে এই দেশের চেহারা খুব একটা সহিংস চেহারা নিতে পারে বলে আমি মনে করি। আশা করি তিনি সেই রাস্তায় যাবেন না যদি তিনি হারেন।
নিঃসন্দেহে ডক্টর পার্থ ব্যানার্জি, আপনি আমাকে সর্বশেষ যে প্রশ্নটি আমি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে ভোটের ফলাফল পেতে কয়েকদিন সময় লাগতে পারে, সেটি ধারণা করা হচ্ছে যে 6 নভেম্বর পর্যন্ত হয়তোবা গড়াতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এবারে রেকর্ড সংখ্যক পোস্টাল ব্যালট, করোনা ভাইরাসের কারণে মানুষ পোস্টাল ব্যালট পাঠিয়েছে। সেই পোস্টাল ব্যালট গুনতে, গণনা করতে অনেক সময় লাগতে পারে। আর অনেকে ধারণা যে আমেরিকাতে ইমেল করে ভোটিং করা যায়, কিন্তু ইমেলে আমেরিকাতে কোনো ভোটিং করা যায় না। আমেরিকাতে আমি যেমন আর্লি ভোটিং এ আগে আমি 3-4 দিন আগে গিয়ে আমি ভোট দিয়ে এসেছি, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে সেখানে লাইনে দাঁড়িয়ে আমাকে এবং আমার স্ত্রীকে ভোট দিতে হয়েছিল। সুতরাং এইটা তো সঙ্গে সঙ্গে গণনা হয়ে গেছে, কিন্তু যে লক্ষ লক্ষ পোস্টাল ব্যালট এবারে প্রথমবার এসেছে, সেই পোস্টাল ব্যালট ঠিক মতো পৌঁছবে কিনা, সেগুলো ঠিক মতন গণনা করা হবে কিনা, তার স্ক্রুটিনি হবে কিনা, সেগুলোকে ইচ্ছাকৃতভাবে বাতিল করে দেওয়া হবে কিনা, তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করবে কিনা, সেগুলো নিয়ে কোনো কোর্টের মামলা হবে কিনা, এইগুলোর ওপরে যদি নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভর করে বা অপেক্ষা করে থাকে, তাহলে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে অনেক সময় লাগবে। কিন্তু যদি দেখা যায় যে এই যেগুলোকে বলা হয় সুইং স্টেট, বা এই যেগুলোকে বলা হচ্ছে যে যেমন পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, অ্যারিজোনা, এই যে রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, এখানকার যদি ভোটের ফলাফল কোনো এক প্রার্থীর দিকে বেশি সংখ্যায় চলে যায় এবং মোটামুটি ভাবে বলা যায় যে তিনি এই রাজ্যগুলোতে জিতছেন, তাহলে আমার মনে হয় যে কালকের মধ্যেই আমরা মোটামুটি জানতে পারবো। নিঃসন্দেহে ডক্টর পার্থ ব্যানার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সচল, আপনি যেমনটি আসলে দেখছিলেন যে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর পার্থ ব্যানার্জি তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে গেছেন যে আসলে ঠিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি খুব সুন্দরভাবে পরাজয় যদি হয়, সেটি যদি মেনে না নেয়, তাহলে যেই সাংবিধানিক সংকটগুলো তৈরি হতে পারে এবং সেই সাথে সাথে ভোটের যে ফলাফল সেটি আসতে দেরি হওয়ার কারণ, সবকিছু তিনি খুব চমৎকারভাবে আমাদেরকে জানালেন। তো আমার কাছে এখনকার মতো এই ছিল। সর্বশেষ চলে যাব স্টুডিওতে আপনার কাছে। আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আফরিন আনোয়ার জানাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ খবর। সকাল সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প, বাইডেন ছাড়াও তাদের সহধর্মিণীরা ও ভোট দিয়েছেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সশরীরে হাজির হয়ে ভোট দিয়েছেন ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে। ভোট দেওয়ার সময় তিনি মাস্ক পরা ছিলেন না। এদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সবাইকে চাঙ্গা করতে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দেন জো বাইডেন। বিস্তারিত চন্দ্রানী রিপোর্টে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কড়া নিরাপত্তার মধ্যে ফ্লোরিডার এক কেন্দ্রে একাই ভোট দেন। মাস্ক ছাড়া ভোট কেন্দ্রে মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়, তার সঙ্গে পরিবারের অন্য কাউকে দেখা যায়নি। ফার্স্ট লেডির ভোটদানের সুবিধার্থে কেন্দ্রটি 45 মিনিট বন্ধ ছিল। ভোটের অনুভূতি জানিয়ে সাংবাদিকদের বলেন, অনুভূতি দুর্দান্ত, ভালো লাগছে, কারণ আমি নির্বাচনের দিন ভোট দিতেই চেয়েছিলাম। ট্রাম্প, বাইডেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ফ্লোরিডা বেশ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। ফ্লোরিডায় 29টি ইলেকটোরাল ভোট। এছাড়া 1 বছর আগে ট্রাম্প মেলানিয়া দম্পতি নিউ ইয়র্ক ছেড়ে ফ্লোরিডার বাসিন্দা হন। আর এদিন জিল বাইডেনও ফ্লোরিডার বেশ কিছু সমর্থকদের সামনে কথা বলেছেন, বেশিরভাগই জো বাইডেনের প্রচার শিবিরে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সবাইকে চাঙ্গা রাখতে বক্তব্য দেন জিল বাইডেন। ট্রাম্পকে দেখিয়ে দিতে চাই আমরা কারা। ডোনাল্ড ট্রাম্প আছেন শুধু নিজের জন্য। তিনি আমাদের বিশ্বাস করাতে চান আমরা ক্ষিপ্ত, রাগান্বিত, স্বার্থপর এবং বিভক্ত। এর আগে আগাম ভোট দেন ডেমোক্রেটিক পার্টি প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে 6 দিন আগে স্থানীয় সময় বুধবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে আগাম ভোট দেন বাইডেন দম্পতি। চন্দ্রা, নিউজ 24। কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তা জানতে সারা বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রে। তবে ছোট ছোট বিষয়গুলো এই নির্বাচনকে ক্রমেই করে তুলছে উত্তেজনাময়, যেন দশকের পর দশক ঘুরে এসেছে এমন নির্বাচন। কাজেই
ফলাফল নিয়েও সকলকে থাকতে হচ্ছে উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন কোভিড মহামারীর কারণে পদ্ধতিগত দিক দিয়ে যেমন কিছুটা ভিন্ন, তেমনি এই কোভিডই চূড়ান্ত রায়ের ক্ষেত্রেও মূল ভূমিকা রাখছে। তবে জয় তারই হবে যিনি দোদুল্যমান ভোটারদের মন জয় করে সফল হবেন। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মার্কিন নির্বাচনে আগাম ভোট দেওয়ার অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। ভোট পড়েছে প্রায় 50% উপর। এছাড়াও 3 নভেম্বর সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন। এমন চিত্র যতটাই উৎসব মুখর নির্বাচনের কথা বলে, কপালে ততটাই চিন্তার ভাঁজ ফেলে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ডেমোক্রেটদের থলিতে ভোট যাই পড়ুক, এরই মধ্যে প্রায় সকল জনমত জরিপে বাইডেন এগিয়ে রয়েছেন স্বাভাবিকভাবেই। অনেকগুলো কি ফ্যাক্টর কাজ করবে আলটিমেট রেজাল্টটা কোন দিকে যাচ্ছে, বাট অ্যাজ এ ডেমোক্রেট অফকোর্স উই আর অপটিমিস্টিক এন্ড দ্য যতগুলো পোলস রেজাল্ট আসছে সেখান থেকে ইট গিভ এ পজিটিভ ইন্ডিকেশনস টুয়ার্ডস বাইডেন। তবে এখানেই শেষ নয়। 2016 নির্বাচনে জনমত জরিপগুলোতে হিলারি এগিয়ে থাকলেও ট্রাম্প ঠিকই জয় নিয়ে ঘরে ফেরেন। তাই রিপাবলিকানদের মতে এবারও ট্রাম্পের হিডেন ভোট বা গুপ্ত ভোট যা জয়কে সুনিশ্চিত করবেন। প্রত্যেকটা পোলে 50% লোক ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে অ্যাটলিস্ট যদি পোলে। এবং আপনাদের আরো একটা কথা আপনারা সবাই জানেন, আপনারা শুনবেন যে ডোনাল্ড ট্রাম্পের বলে যে হিডেন ট্রাম্প সাপোর্টার। তাই বলাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে হচ্ছে, সাথে তাকিয়ে থাকতে হচ্ছে ব্যাটল গ্রাউন্ডের দিকে। হেলথ কেয়ার, ইমিগ্রেশন, তারপরে কোভিড নিয়ে হ্যান্ডেল করা, বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক মেনটেন করা, অর্থনীতি, বহু মিলিয়ন লোক বেকার হয়ে গেছে। যিনি প্রেসিডেন্ট হন আগামী নির্বাচনের পরে 4 বছর পর্যন্ত তিনি ঠিক করতে পারবেন কিনা অর্থনীতিকে, এটা সন্দেহ, খুব ডিফিকাল্ট হবে। জনমত জরিপ ও আগাম ভোটে বাইডেন এগিয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই থাকবে না যদি ইলেকট্রাল কলেজ ভোটে আবারও জয় ফিরিয়ে আনেন ট্রাম্প। তবে তা জানা যাবে ভোটের ফলাফল ঘোষণার পরে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঝাড়ু ব্যবসায়ী থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও হোয়াইট হাউসের টিকিটের জন্য লড়ছেন ডেমোক্রেটিক দলের চৌকস রাজনীতিক জো বাইডেনের সঙ্গে। দেশটির 59তম প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেট শিবিরকে হারাতে পারলে ফের মার্কিন মসনদে বসবেন দেশটির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও অনভিজ্ঞ প্রেসিডেন্টের তকমা পাওয়া ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। America safe again. And yes, together we will make America great again. মূলত 2015 সালে যুক্তরাষ্ট্রকে মহান করার স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক লড়াইয়ে নামেন ডোনাল্ড ট্রাম্প। আর শুরু থেকেই বেপরোয়া মন্তব্য ও অতি রক্ষণশীল চিন্তা চেতনার বাস্তবায়নের অঙ্গীকারের মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত হন তিনি। রাজনীতিতে নবীন হয়েও 2016-তে হিলারি ক্লিন্টনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছেন। রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই। প্রথম মেয়াদে অভিশংসনের মুখোমুখিও হয়েছিলেন ট্রাম্প। সমালোচিত হয়েছেন উত্তর কোরিয়া, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে তার প্রশাসনের বিতর্কিত পররাষ্ট্রনীতির কারণে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে নিন্দিত হয়েছেন এই রিপাবলিকান। তবু 2020-এর নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বীভাবে দ্বিতীয় মেয়াদে দলের মনোনয়ন পেয়েছেন ট্রাম্প। লড়েছেন ডেমোক্রেটিক দলের ঝানু রাজনীতিক 77 বছর বয়সী জো বাইডেনের বিরুদ্ধে। ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে তার পররাষ্ট্রনীতি উদারপন্থী মার্কিনীদের কাছে সমালোচিত হলেও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী রক্ষণশীলরা তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করেছেন ট্রাম্পের বিতর্কিত আরও বহু নীতি। 1946 সালের 14 জুন নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। মা ম্যারি অ্যানি একজন গৃহিণী এবং তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হোয়ার্টন স্কুল অব ফিনান্সে গ্র্যাজুয়েট করার পর আবাসন ব্যবসায় তার পিতার পদাঙ্ক অনুসরণ করেন ট্রাম্প। তার আরও নানা পরিচয় রয়েছে। ব্যবসায়ী ছাড়াও ট্রাম্প একটা লম্বা সময় মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন। অ্যাপ্রেন্টিস নামের একটি রিয়েলিটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এই রিপাবলিকান। রেসলিং ম্যাচ সঞ্চালনাও করতে দেখা গেছে ট্রাম্পকে। একজন সফল লেখক হিসেবে 14টিরও বেশি বেস্ট সেলার বই লিখেছেন তিনি।
74 বছরের জীবদ্দশায় তার বিরুদ্ধে নানান সময় নারী কেলেঙ্কারির অভিযোগ উঠলেও ডোনাল্ড ট্রাম্প বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন 3 বার। প্রথম স্ত্রী ইভানা জেলনিকোভার সঙ্গে তার বিচ্ছেদ হয় 1990 সালে। এই দম্পতির ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক নামের 3 সন্তান রয়েছে। পরে 1993 সালে অভিনেত্রী মার্পা ম্যাপেলসকে বিয়ে করেন ট্রাম্প। সে ঘরে রয়েছে টিফানি নামের এক কন্যা সন্তান। তবে সে সংসারও টেকেনি। অবশেষে 2005 সালে বিয়ে করেন মডেল মেলানিয়া ক্লাউসকে। ট্রাম্প মেলানিয়ার 15 বছর সংসারে আছে ব্যারন নামের এক পুত্র সন্তান। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে 8 নাতি-নাতনি। আসমাতুলি, নিউজ 24। অন্যদিকে প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের মতো চেষ্টায় নেমেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। রানিং মেট হিসেবে নিয়েছেন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কামালা হ্যারিসকে। উদারমনা এই রাজনীতিকের যথেষ্ট সমর্থনও দেখা যাচ্ছে এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে। প্রচেষ্টা এবং স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হবে কিনা তা জানা যাবে নির্বাচনের পরই। বর্ষিয়ান নেতা জো বাইডেন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। অত্যন্ত বাকপটু জো বাইডেন তার কলেজ জীবন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার, কিন্তু তার সে স্বপ্ন বেশ কয়েকবারই তার হাতের নাগালে এসেও ফসকে গেছে। বাবা ব্যবসায়ী হলেও জন্মের পর বেশ আর্থিক অনটনে বড় হতে হয়েছে বাইডেনকে। পেনসিলভেনিয়ায় হাই স্কুল শেষ করে তিনি পড়তে যান ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে। 1968 সালে পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি আকর্ষণের ফলে নগর পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা। এরপর 1972 সালে মাত্র 30 বছর বয়সে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে সবার দৃষ্টি কাড়েন বাইডেন। কিন্তু সাফল্যের শুরুতেই বিরাট এক ঝড় বয়ে যায় তার জীবনে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বান্ধবী নেইলিয়া হান্টারকে বিয়ে করেছিলেন বাইডেন, কিন্তু 1972 সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী ও 1 বছরের শিশুকন্যা নাওমি। আহত হয় 2 ছেলে হান্টার ও বো বাইডেন। 5 বছর পর দ্বিতীয় বিয়ে করেন জিল জেকবস নামে এক স্কুল শিক্ষিকাকে। রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েই হোঁচট খান বাইডেন। 1987 সালে 23 সেপ্টেম্বর নির্বাচনের মাত্র 3 মাস আগে অন্যের লেখাচুরি ও অসততার অভিযোগের জেরে প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন বাইডেন। 20 বছর পর আবার নতুন করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে নামেন 2008 সালে। তবে মনোনয়ন পেয়ে যায় আরেক ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা, কিন্তু সবাইকে চমকে দিয়ে ওবামা তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন জো বাইডেনকে। ঘনিষ্ঠ প্রিয়জনদের অকাল মৃত্যুর অভিজ্ঞতা ফের কাবু করে বাইডেনকে। বড় ছেলে বো বাইডেনকে হারান 2015 সালে। আর এই ঘটনা 2016 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাকে বিধ্বস্ত করে দেয়। তিনি সিদ্ধান্ত পাল্টান। ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্র ইস্যুতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন জো বাইডেন। এছাড়া সিনেটর হিসেবেও দীর্ঘদিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এবারের লড়াইটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ লড়াই। নাহিদ সিহান, নিউজ 24। সকালের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত সকালের সংবাদে। যুক্তরাষ্ট্র নির্বাচনের সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, এরই মধ্যে কোন কোন রাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, কিছু রাজ্যের ফলও ঘোষণা হয়েছে, কি আভাস মিলছে? ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন। এই যে এক্সিট পোলের যেই জরিপগুলো, সেগুলোর ভিত্তিতে যেই আভাসগুলো পাওয়া যাচ্ছে, তার সঙ্গে আগের যে জরিপ তার কিছুটা সামঞ্জস্যতা রয়েছে। ফলে ফলাফলে যে হাড্ডাহাড্ডি লড়াই, বিশেষ করে সুইং স্টেটগুলোতে কি হবে সেই নিয়ে যেই জল্পনা কল্পনা, তার একটা আভাস কিন্তু এক্সিট পোলের মাধ্যমেও পাওয়া যাচ্ছে। তবে এটি যেই জরিপগুলো এরই মধ্যে পরিচালিত হয়েছে, সারা দিনভর আজ বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ করেছে,
তাতে করে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন ঐক্যবদ্ধ, তেমনি জো বাইডেনের সমর্থকরাও ঐক্যবদ্ধ। এরই মধ্যে বিভিন্ন স্টেটের রাস্তায় ব্ল্যাক লাইভস ম্যাটার এর যারা কর্মী রয়েছে তারা অবস্থান নিয়েছে। অন্যদিকে হোয়াইট সুপ্রিমিস্ট গ্রুপ যারা রয়েছেন তারা বিভিন্ন স্টেটের রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছেন। এরকম একটি নজিরবিহীন অবস্থা নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকাতে খুব বিরল একটি ঘটনা, এবং কোথাও কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতির আশঙ্কা করা হয়েছে। বিশেষ করে আমি নিউ ইয়র্কে আছি। এই নিউ ইয়র্কের ম্যানহাটনে আপনারা জানেন যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় ফিফথ অ্যাভিনিউতে ব্যাপক ভাঙচুর করা হয়েছিল। এইবার নির্বাচনের আগেই গতকাল থেকে ম্যানহাটনের বড় বড় স্টোরগুলোতে তারা শিল্ড লাগিয়েছেন যাতে করে কেউ হামলা করতে না পারে। অন্যান্য স্টেট থেকেও একই রকম খবর আসছে, ভোটারদেরকে কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ এসেছে। সব মিলিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে জয়ী হওয়া খুব সহজ, পরাজিত হওয়া খুব কঠিন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে তার কোনো রকম পরাজয়ের আভাস আছে কিনা সেটি নিয়ে অনেক বিশ্লেষণ চলছে। অন্যদিকে জো বাইডেন বলছেন যে তিনি দেশকে বিভক্ত করতে চান না, তিনি সবার প্রেসিডেন্ট হতে চান। এগুলি তারা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন তাদের প্রতিক্রিয়া, এবং সামগ্রিকভাবে এখন সবাই তাকিয়ে আছে আসলে কে যাচ্ছেন হোয়াইট হাউস জয় করতে। এক্ষেত্রে ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান এই সুইং স্টেটগুলো আসলে যে জয় করতে পারবেন বিজয়ের মালা তারই। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুলতানা রহমান যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ খবর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো ব্যক্তি বা দল নির্ভর নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, এটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠিত। সেই হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে বাজার রয়েছে সেটিতে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, মার্কিন নির্বাচনে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তেমন পরিবর্তন হবে না। তবে অবশ্যই যদি সরকার পরিবর্তন হয় তবে নতুন করে শুরু করতে হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমি মনে করি যে আমেরিকান যে বিচার বিভাগ সেটা ইন্ডিপেন্ডেন্ট, এবং সেই বিচার বিভাগে যখন একটা ইস্যু আসে তখন সেটা কিন্তু অন ইটস ওন মেরিট এটা পারসুড হয়। হ্যাঁ, পলিটিক্যাল ইম্পেটাসের একটা বিষয় তো থাকেই, বাট যেহেতু অলরেডি এটা এসে গেছে বিচার বিভাগের সিস্টেমে, আই ডোন্ট থিঙ্ক এটা এখন আবার মানে গভর্নমেন্ট পরিবর্তন হলে এটা থেমে যাবে বা বন্ধ হয়ে যাবে, এটা চলতে থাকবে। এইগুলো তো আসলে মনে হয় না যে সরকার পরিবর্তনের সাথে কোনো চেঞ্জ হওয়ার মানে সম্ভাবনা আছে, আমি মনে করি। এবারে দেশের খবর। নো মাস্ক নো সার্ভিসের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু অনেক জায়গাতে মাস্ক ছাড়াই সেবা দেওয়া নেওয়া হচ্ছে। রাস্তাঘাটেও মানুষের মধ্যে নেই মাস্ক পরার সচেতনতা। এদিকে চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্কের কোনো বিকল্প নেই। অন্তরা বিশেষের প্রতিবেদন। রাজধানীর নতুন বাজার এলাকা, অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই, অথচ বাংলাদেশে এরই মধ্যে 4 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা 6,000 ছুঁই। সোমবার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো মাস্ক নো সার্ভিস নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সামাজিক আন্দোলন, প্রচারাভিযান সহ যেভাবেই হোক মাস্ক পরাকে নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। অথচ অধিকাংশ মানুষের মাস্ক পরা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে গা ছাড়া ভাব। অনেকের কাছে মাস্ক থাকলেও তা পরতে রয়েছে অনাগ্রহ। অনেকের থুতনিতে মাস্ক, অনেকের আবার মাস্কে মুখ ঢাকা কিন্তু নাক খোলা। বাজারগুলোতেও অনেক ক্রেতা বিক্রেতা মাস্ক পরাকে জরুরি মনে করছেন না। এগুলো কি এই সবসময় মাস্ক দিয়ে বসে থাকবো নাকি? খেয়াল ছিল না, এই যে মাত্র আপনি বললেন এখন খেয়াল হইল। ব্যক্তিগত আমিও তো মনে হয় মাস্কটা মুখের নিচে ছিল, এটা অন্যায়। অফিস থেকে বের হয়ে আসার পথে শুধু রাস্তায় বের হয়ে আসলাম, এখন আবার বাসে ওঠার সময় পড়বো। অনেক টাকা আমার মাস্ক ছিঁড়ে গেছে আর কিনে না, এখানে পাই নাই। সরকারভাবে যেহেতু নির্ধারিত করছে অবশ্যই মানা উচিত। মাস্ক পরা, হাত ধোয়া এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব মানার উপরে জোর দিচ্ছেন চিকিৎসকরা। শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এই নিয়মগুলো মানতে হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। পুলিশ, র্যাব, বিজিবি, প্রয়োজনে সেনাবাহিনীকে নিয়েও যদি আমরা এটা চেষ্টা করি, প্রয়োজন একটা জরিমানাও করতে হতে পারে যাতে আইনটা কার্যকরী হয়। এই ব্যাপারে আমি মনে করি যথাযথ কার্যকরী ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত। এই কারণে, কারণ সামনে তো ডিসেম্বর, শীত আসতেছে, আমাদের তো একটা ভয় আছে। বিশ্বে এরই মধ্যে 5.25 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন 12 লাখের উপরে।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে বিরতি নিচ্ছে, আবারও সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত, বাড়ছে ফ্ল্যাট ও প্লটের বেচাকেনাও, ফলে কর্মযোগ্য বাড়ছে নির্মাণ সংশ্লিষ্ট 450-র বেশি পণ্যভিত্তিক উপখাতেও। উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে হলে উন্নত বিশ্বের মতো আবাসন ও সংশ্লিষ্ট খাতকে চাঙ্গা রাখতে হবে। এক্ষেত্রে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ এবং এ খাতে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নেত্রকোনার ওয়ারেস মিয়া 4 বছর ধরে কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। জানালেন করোনাকালে কাজ বন্ধ থাকায় বাড়ি ভাড়া বকেয়া পড়েছে বেশ কয়েক মাসের। মহামারীর ধাক্কা কাটিয়ে আবাসন খাতে কর্মযোগ্য শুরু হওয়ায় রুটিরুজির সুযোগ ফিরেছে তার মতো অনেক নির্মাণ শ্রমিকের। জানাজনা করছি করিয়া অনেক আবার একটু কাম লাগছে, আবার হিরে আইসি আয়া অনেক টুকটাক কাম করতে আসি করিয়া সংসার চালাইতেছে। বর্ষা আছে না, হাটে বাজারে লাগা যাইতে আসছে না, চলা হীরা বন্ধ, খুব কষ্ট হয়েছে। মহামারী করোনার প্রভাবে প্রায় থমকে ছিল আবাসিক কিংবা বাণিজ্যিক জমি ও প্লটের বেচাকেনা, ফলে আটকে ছিল এ খাতে মোটা অঙ্কের বিনিয়োগ। রিহেবের হিসাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে আবাসন ও নির্মাণ খাতের অবদান 15%। এছাড়া আবাসন ও নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ইট, সিমেন্ট, রড, বালু, সিরামিক, স্যানিটারি সহ সংশ্লিষ্ট 2 শতাধিক শিল্প গড়ে উঠেছে। তবে ইলেকট্রিক্যাল, ফার্নিচার, উড, পিভিসি পাইপ সহ সহযোগী পণ্যভিত্তিক খাত বিশ্লেষণ করলে এই সংখ্যা দাঁড়ায় 458-তে। উদ্যোক্তারা জানান এসব খাত ও উপখাতে নিয়োজিত 59 লাখ শ্রমিক কর্মচারীর 42 লাখই করোনাকালে ছিল কর্মহীন, যাদের অধিকাংশই এখন কাজে ফিরতে শুরু করেছে। আমাদের মেম্বাররা তাদের সাইটগুলো চালু করেছে। অনেক মেম্বার আমাকে জানিয়েছেন যে তাদের বেচাকেনিও ভালো হচ্ছে। যখন অপ্রদর্শিত অর্থ এই সেক্টরে বিনিয়োগের কথাটাই আসছিল, তখন প্রথম কয়েক মাস আমরা দেখেছি বেশ বেচাকেনা কিছুটা বেড়েছিল। উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন আবাসন খাত সচল হলেই ঘুরে দাঁড়াবে অন্যান্য সহায়ক শিল্প অর্থনীতি। এক্ষেত্রে উন্নত বিশ্বের মতো ব্যাংকের সহযোগিতা জরুরি। পৃথিবীর যে কোনো দেশে একটা বিশাল খাত, 1 নম্বর খাত অনেক ক্ষেত্রে, সেই খাতটাকে কিন্তু আমরা সেইভাবে ডেভেলপ করতে পারবো না যদি ফাইন্যান্সিয়াল সাইডটাকে আমরা নজর না দিই। বাড়ি কেনার জন্য লোনের মেয়াদ হওয়া উচিত 25 থেকে 30 বছর। বাংলাদেশে এটা 10 থেকে 15 বছরের হয়। কাজে এটা বিশাল একটা বোঝা হয়ে যায় যারা বাড়ি কেনে তাদের জন্য ফাইন্যান্সিং এর ব্যাপার। রিহেবের হিসেবে বছরে 15 থেকে 17 হাজার ফ্ল্যাট সরবরাহ করছে সংগঠনটি। মহামারী করোনায় থমকে থাকা আবাসন খাতে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে, ফলে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিকদের জীবন জীবিকাও সচল হয়ে উঠছে। উদ্যোক্তা এবং বিশ্লেষকরা বলছেন আবাসনের মতো মূল্য সংযোজনকারী খাতকে সচল রাখা গেলে সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা এবং সরকারের নীতি সহায়তা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দেয়া 1 বছরের নিষেধাজ্ঞা শেষে যুক্তরাষ্ট্র থেকে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব নিজ দেশের ক্রিকেট বোর্ড, বিসিবি কিংবা আইসিসিকে না জানানোর দায়ে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। 2019-এর 29 অক্টোবর দেওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয় গেল 28 অক্টোবর। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উদ্দেশ্যে বিকেএসপিতে 15 দিনের নিবিড় অনুশীলনও করেন তিনি। তবে করোনার প্রাদুর্ভাবে শ্রীলঙ্কা সফর বাতিল হলে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব আল হাসান। চলতি মাসের মাঝামাঝি সময়ে 5 দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া টি-20 টুর্নামেন্টে খেলতেই বৃহস্পতিবার দেশে ফিরবেন দেশসেরা এই অলরাউন্ডার। এদিকে নেপাল ম্যাচকে সামনে রেখে চলছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। ফুটবলারদের ফিটনেসের উন্নতি ঘটাতে পরিশ্রম করছেন কোচিং প্যানেল। নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলি বলছেন, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মানসিকতা ফিরিয়ে আনায় এখন লক্ষ্য। গোলরক্ষকরা যথেষ্ট স্কিলফুল বলে জানান ইংলিশ প্রিমিয়ার লিগে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
করোনা পরবর্তী প্রত্যাবর্তনের ম্যাচ, প্রতিপক্ষ নেপালের শক্তিটা ভালোই জানা জেমিডের, কিন্তু করোনার বাস্তবতায় নেপাল দলের অবস্থাটা কি সেটি নিয়ে হয়তো স্পষ্ট কোনো ধারণা নেই টিম ম্যানেজমেন্টের। নেপালের বিপক্ষে সবশেষ এসএ গেমসে হেরে যাওয়া বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্যই আছে বর্তমান স্কোয়াডে। সেই ম্যাচে 1-0 গোলে হেরে যাওয়া বাংলাদেশ দেখেছে নেপালের শক্তির জায়গাগুলো। প্রশ্ন হলো, নিজেদের ভুলগুলো কি শুধরাতে পেরেছে বাংলাদেশ? ওই ম্যাচটা আর এই ম্যাচটা ডিফারেন্ট। ওইটা ছিল সাবের খেলা আর এটা ছিল, এটা হবে আপনার ট্রেনিং ম্যাচ, ঠিক আছে? এটার প্রেশার আলাদা। 8 মাস পর ফেডারেশন একটা সুযোগ করে দিয়েছে ফিটনেসটা আনার জন্য। গোলরক্ষকদের তালিম দিতে ইংল্যান্ড থেকে লেস ক্লিভলিকে উড়িয়ে এনেছে টিম ম্যানেজমেন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের কাছে অল্প সময়ে আশরাফুল শহীদুলদের ম্যাচের জন্য তৈরি করাটা চ্যালেঞ্জিং। আমি এখানে আসার আগে গোলরক্ষকদের ভিডিও ফুটেজ দেখে কিছু ধারণা নিয়ে এসেছিলাম। কাজ শুরু করেছি কয়েকদিন হলো। ছেলেরা পরিশ্রম করছে, হাতে 10 দিন সময় আছে। এর মধ্যে তাদের পুরোপুরি ম্যাচ খেলার মানসিকতা ও শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা আমার লক্ষ্য। 10 দিন খুব বেশি সময় না হলেও আমি মনে করি যেভাবে তারা পরিশ্রম করছে তাতে করে খুব দ্রুতই অনেকটা রিদম ফিরে আসবে। আগামী 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে ঢাকায় হবে 2টি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকালের সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।